আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ৩৬, ৩৭, ৩৮। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। দুপুরের খাওয়া দাওয়া করার পর সবাই কিছুটা রেস্ট নিয়ে আবার আড্ডায় বসেছে। মেঘ তো রেস্ট করতে যেতেই চায়নি। আবির এক প্রকার মেঘকে জোর করে নিয়ে গেছে। সর্বদা মেঘের প্রতি আবির যত্নশীল, কিন্তু বর্তমানে যত্নের পরিমাণটা আরও কিছু বেড়েছে। আজকাল কোনো কারণে আবির মেঘের ওপর রাগ দেখায় না, নিজেকে সর্বদা শান্ত এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করে। আবির সবসময় চায় তার অষ্টাদশী হাসি মুখে থাকুক, কিন্তু বর্তমানে মেঘের এতটাই মুড সুইং হয় যে তার মুড আবির নিজেই বুঝতে পারে না। মেঘের মুডের অবস্থা এখন এই ভালো এই খারাপ। এই যে কিছুক্ষণ আগের কথা, মেঘকে দুপুরের খাওয়ার পর রেস্টের জন্য আবির রুমে আসতে বলাই এখন মেঘের মন খারাপ। অন্যদিকে ঘুরে শুয়ে আছে, আবিরের দিকে তাকাচ্ছে না। আবির জোর করে মেঘকে নিজের দিকে ফিরিয়ে বুকে নিয়ে শুয়ে আছে। বর্ণার মিম এক রুমে আছে। দুজনের গল্পের মাঝে হঠাৎই ঝংকার তুলে বর্ণার ফোনটি বেজে উঠল। বর্ণা ফোনটি হাতে নিয়ে দেখল তানভীর কল দিয়েছে, তাই ফোন নিয়ে বেলকনির দিকে গেল। বর্ণার কাণ্ডে মিম মিটমিটিয়ে হাসছে। বর্ণা বলল, আসসালামু আলাইকুম। মৃদু হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? তেমন কিছু না, মিমের সাথে গল্প করছিলাম। ও, খেয়েছো? একটু আগেই। আপনি খেয়েছেন? হুম। ওদের কথোপকথনের মাঝখানে মিম বলে উঠল, বৌমনি তুমি কথা বলো, আমি একটু ছাদ থেকে ঘুরে আসছি। বন্যা ইশারায় জানালো, ঠিক আছে। মিম ছাদের দিকে চলে গেল। মাহমুদা খানদের বাগানে নানা ধরনের ফুল আছে, দেখে মনটা জুড়িয়ে যায়। গোলাপ, গাঁদা, কাঠগোলাপ, হাসনাহেনা, জবা সহ রং বেরঙের ফুল। মিম আলতো আলতো করে ছুঁয়ে দিচ্ছে সকল ফুলগুলোকে। মিম একটা গোলাপ ছিঁড়তেই যাবে, ঠিক তখনই কেউ কর্কশ কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, ফুল ছিঁড়ছ কেন? হঠাৎ করে এই দুপুরবেলা ছাদে কারো কণ্ঠ পেয়ে মিম ভয়ে চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে একটা হাত মিমের মুখ চেপে ধরল। মিম ভয়ে চোখ খিচে আসে। আবির মিমের ভয়ে তো মুখের পানে দৃষ্টি রেখে বলে উঠল, দিনের বেলায় আমাকে দেখলে তোমার এত ভয় লাগে, তাহলে রাতে? এতটুকু বলে আরিফ খেয়াল করলো মিম পিটপিট করে তাকাচ্ছে। মিম চোখ খুলে দেখলো আরিফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম আরিফের চোখের পানে তাকিয়ে ভয়ার্ত চোখে জিজ্ঞাসা করলো, আপনি? আরিফ একটু রহস্যময় হেসে বলল, আমি। ভয় পেয়েছো জান? মিম নিজেকে একটু সামলে দাঁত খিচিয়ে বলে উঠল, ভয় পাবো কেন? আর আপনি একটু পর পর কোথা থেকে উদয় হন বলুন তো? আরিফ বলল, তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাগল লোক। আরিফ বলল, আমি পাগল না, তুমি পাগলি। কারণ তুমি বুঝতে পারো না যে তোমার ভেতরে আমি উদয় হই, আবার তোমাতেই অস্ত যাই। তুমি কবে তোমার মনের কথা শুনবে বলো তো? মিম এবার রেগে মেগে বলল, এই, আপনাকে কে বলেছে যে আমি মনের কথা শুনি না? শোনো বুঝি। বলতে বলতে আরিফ কিছুটা মিমের সামনে চলে আসলো। মিমও আরিফের সাথে তর্ক করতে করতে পিছনে পিছাচ্ছে। হঠাৎই আরিফ মিমের পেছনে ছাদের কার্নিশে 2 হাত রেখে বলল, মিম, আর না। মিম একটু পেছনে ঘুরে দেখলো ও আস্তে আস্তে ছাদের একেবারে কিনারায় চলে এসেছে। বুঝতে পেরে একটা ভয়ার্থ ঢুক দিল। আরিফ মিমকে এক টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে বলল, জান, একবার আমার হয়ে যাও, সারা জীবন যত্ন সহকারে রেখে দেব। যত খারাপ পরিস্থিতি আসুক, কখনো তোমার হাত ছাড়বো না। মিম সামনের আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে, আর আরিফ পেছন থেকে তার 2 বাহুর ভেতরে মিমকে রেখে ছাদের কার্নিশে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে। মিমের গায়ে আরিফের একটু স্পর্শও লাগছে না, তবুও মিমের হাত পা যেন অসর হয়ে আসছে। শরীরটা যেন মৃদু মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মিম বলে উঠল, সারুন, আমাকে যেতে দিন। আরিফ একটু নেশালো কণ্ঠে বলল, একবার আমার হয়ে যাও না মিম। তুমি বিহনে আমার এই একাকিত্ব আমাকে আগুনের চেয়েও মারাত্মক দহনে দহন করে। তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারছি না। মিম এবার নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে আরিফের দিকে ফিরে দাঁড়ালো। চোখ পড়ল আরিফের কামুক নেশালো দৃষ্টিতে। আজ আরিফকে একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোনো একটা ঘোর আরিফকে যেন ঘিরে রেখেছে। মিম একটু বলার জন্য ঠোঁট ফাঁকা করতে আরিফ মিমের ঠোঁটে 1 আঙুল ছোঁয়ালো। মিম লক্ষ্য করলো আরিফের চোখ দুটো আজ ঘোলাটে। মনে হচ্ছে সারা রাতও ঘুমায়নি। কেমন একটা নেশাক্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মিমের মুখের প্রাণে। মিমের হঠাৎই মনে হলো আরিফ তার মুখের দিকে ঝুঁকে আসছে। মিম অন্যদিকে ফিরে চোখ খিচে বন্ধ করে রেখেছে। তারপর কি ভাবলো কে জানে, উত্তেজিত হয়ে আরিফের গালে ঠাস করে কষিয়ে একটা চড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে ছুটে পালাতে চাইলো,
কিন্তু আরিফের পুরুষালী একটা শক্ত হাত মিমের আরেক হাত টেনে ধরল। আরিফ মিমের দিকে না তাকিয়ে সামনের দিকে ফিরে বলল, মিম, তুমি আমায় চিনতে পারলে না। যখন তুমি আমাকে বুঝবে, পাওয়ার জন্য বারবার খুঁজবে, হয়তো তখন আমি তোমার জীবনে এক্সিস্ট করব না। বলে মিমের হাতটা ছেড়ে দিল। মিমও ছুটে নিচে চলে গেল। আরিফ এক নজরে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি করে আমাকে এতটা নিজ ভাবতে পারলে? আমি তো শুধু তোমার কপালে কপালটা ছোঁয়াতাম। দুপুরের কড়া রোদের পাশাপাশি মানুষের শরীরের ছায়াটাও যেন বিদায় নিয়েছে। একটা ঘামরাত্মক দুপুর পার হয়ে ধরণীতে দেখা দিয়েছে এক স্নিগ্ধ বিকেল। দুপুরের ঘটনার পর মিম আর বাইরে বের হয়নি, যদি আরিফের চোখে চোখ পড়ে যায় সেই ভয়ে। মিম জানে আরিফ তাকে কিছুই বলবে না, এমনকি বাড়ির কাউকেও এই ব্যাপারে অবগত করবে না। তাও এক অনাকাঙ্ক্ষিত ভয় যেন তাকে ঝাঁকিয়ে ধরেছে। মিমের কি এক অদ্ভুত বিশ্বাস আরিফের প্রতি। মিম জানে আরিফের দ্বারা তার কোনো ক্ষতি করা কোনো কালেই সম্ভব নয়। দুপুরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মিমকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। সেটা কি একমাত্র আরিফের প্রতি ভয়, না সেটা কেবলই অপরাধবোধ? আরিফের প্রতি মিমের আকস্মিক কর্মকাণ্ড আরিফের পাশাপাশি মিমকেও এক অদ্ভুত দাহনে পোড়াচ্ছে। আরিফ কি তা জানে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। সদ্য যৌবনে পা দেওয়া কিশোরী মিম নিজের মনটা অনেক আগে আরিফের নামে লিখে দিয়েছে। কিন্তু কি লজ্জা! এ কথা তার মন স্বীকার করলেও তার মস্তিষ্ক মানতে চায় না। কি করেই বা মানবে? দীর্ঘ ২৭ বছর আগের এই একই প্রেমের ঘোরের কারণে এই বাড়ির একমাত্র আদরের মেয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল খানবাড়ির। আবির আর মেঘাপু এই বাড়িরই ছেলে মেয়ে, তাদের ব্যাপারটাও সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু মিম, আরিফকে ভালোবাসলে যদি ফুপির সাথে আবারও সম্পর্কের বিচ্ছেদ ঘটে, তাহলে তো ফুপি ভেতর থেকে আবারও শেষ হয়ে যাবে। সেই কলঙ্ক মিম নিজে কাঁধে কখনোই নিতে পারবে না। মেয়ে মানুষ অল্প বয়সে যেন নিজের ম্যাচুরিটির পরিচয় দেয়, এই কিশোরী যেন তার জলযন্ত্র প্রমাণ। হয়তো আরিফ তা ভাবছে না, তাই এক গভীর সম্পর্কে নিজেকে আটকাতে চাচ্ছে। আবার এটাও হতে পারে আরিফে একই চিন্তায় বিভোর হয়, কিন্তু তার মন তা মানতে চায় না। এত কিছু হিবিজিবি ভাবনার মাঝে বাহিরের ড্রয়িং রুমের শোরগোল শুনে মিমের ধ্যানমগ্ন হলো। সবার কথা একত্রে ড্রয়িং রুমে শোনা যাচ্ছে। মিম ছুটে গেল ড্রয়িং রুমে। দেখল তানভীর এসেছে। তাকে নিয়ে আদি খুশিতে হইচই করছে। আবির ভাইয়া, মেঘাপু, বৌমণি, আদি, ফুপি, জান্নাত আপু, আইরিন সহ সকলেই সেখানে উপস্থিত। কিন্তু তাও যেন মিমের চোখ অন্য কাউকে খুঁজছে। মিমের চোখ দুটো ব্যাকুল, অস্থির নয়নে ড্রয়িং রুমের চারিদিকে তাকিয়ে আরিফকে খুঁজল। কিরে মিম, এত দূরে কেন দাঁড়িয়ে আসিস? এদিকে আয়, বলে হাঁক ছেড়ে ডেকে উঠল তানভীর। মিম হকচকিয়ে বলল, আসছি ভাইয়া। বলে সকলের সামনে গেল মিম। হঠাৎই মেঘ বলে উঠল, মিম, তোর চোখ মুখ এমন ফুলে আছে কেন? তোর শরীর ঠিক আছে তো? মিম কিছুটা থতমত খেয়ে বলল, ইয়ে মানে, হ্যাঁ আপু, আমি ঠিক আছি। পাশ থেকে বর্ণা বলে উঠল, আমার ছোট্ট ননদিনী, মুখটা তো বিষণ্ণ কেন দেখাচ্ছে? মিমের মুখটাকে একটু কাচুমাচু করে বলল, আসলে বৌমনি ঘুমিয়েছিলাম তো, হয়তো তাই একটু অন্যরকম লাগছে। তোমরা কি শুরু করলে বলো তো? এই মিম আমার পাশে এসে বস, বলে উঠল তানভীর।